মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। কাকাশি আর মিয়ামি টোকিও শহরের রাজপথ দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। শুধু ওরাই নয়, এই মুহূর্তে ওদের মতো আরো অনেক লোকই ওদের পাশে ছুটে চলেছে। শহর জুড়ে চারিদিকে কান্নার রোল উঠেছে। পুলিশে পুলিশে ছয় লাভ চতুর্দিক। আর কিছুক্ষণের মধ্যে এমার্জেন্সি ঘোষণা হয়ে যাবে। তারপর আর বাড়ি থেকে বেরোনো যাবে না। তার আগেই টোকিও সিটি হসপিটালে পৌঁছতেই হবে। মিয়ামি খবর এনেছে ওদের প্রিয় বন্ধু হাকুচিকে ওখানেই নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে পৌঁছে প্রথমটায় ওরা দিশেহারা হয়ে গেল। সিস্টার সিস্টার আমাদের বন্ধু হাকুচি কোন ওয়ার্ডে আছে বলতে পারবেন প্লিজ? ওকে এখানেই আনা হয়েছে। প্লিজ একবার বলুন না, ও কলেজে পড়ে। চূড়ান্ত ব্যস্ততায় একদল নার্স দৌড়াদৌড়ি করছে। করিডোরের লাইন দিয়ে রোগীদের স্ট্রেচার, বেডগুলো উপচে পড়ছে পেশেন্টে। চারিদিকে শুধু আর্তনাদ আর হাহাকার। রোগীদের কাতর শব্দে ভরে উঠছে হসপিটাল চত্বর। হসপিটালের হেল্প ডেস্কে আত্মীয় পরিজনদের খুঁজতে আসা মানুষদের ভিড় সামলাতে পারছে না কেউ। এত মানুষের ভিড়ে ওরা কি করে হাকুচিকে খুঁজে পাবে? শোন, আমরা সব দিকে গিয়ে খোঁজ করি, হ্যাঁ? তাহলে হয়তো হাকুচিকে খুঁজে পাওয়া যাবে। গোটা হসপিটালের 3টে তলা জুড়ে আধ ঘন্টা ধরে পাগলের মতো হাকুচিকে খুঁজল ওরা। ডক্টর, আমাদের বন্ধুকে এখানে আনা হয়েছে। ও না চোখে কিছু দেখতে পাচ্ছিল না। ওর নাম হাকুচি। কোথায় খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। কাকে জিজ্ঞেস করবে একটু বলবেন? দাদা দাদা একবার আমার কথাটা শুনুন না। বলছি, একটা 19-20 বছরের ছেলেকে এখানে আনা হয়েছে। কলেজ স্টুডেন্ট, চশমা পরে। দাদা, অবশেষে দোতলার করিডোরে এক কোণে হাকুচির দেখা পাওয়া গেল। স্ট্রেচারে শুয়ে আছে ও। সেদিকে চোখ পড়তেই কাকাশি আর মিয়ামি দৌড়ে গেল স্ট্রেচারের দিকে। হাকুচির চোখ বন্ধ। ওরা হাকুচিকে ডাকাডাকি করতে শুরু করলো। নার্স এসে এবার ওদের সরিয়ে দিল। তারপর হাকুচির গায়ের সাদা চাদরটা বুক থেকে টেনে মাথা অবধি মুড়িয়ে দিল সেই নার্স। একটা তীব্র আর্তনাদ করে কাকাশি অজ্ঞান হয়ে পড়ে গেল। হসপিটালের দেওয়ালে একটাই কথা প্রতিধ্বনিত হতে লাগলো, হাকুচি, আজকে তোর জন্মদিন, তুই কেক কাটবি না? নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। ওয়ার্ল্ড ক্রাইম সিরিজে আজ আপনাদের শোনাবো একটা সম্পূর্ণ অন্য ধরনের অপরাধের গল্প, যে অপরাধ গোটা জাপানকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। না, এই গল্পে একটা বা দুটো খুন নেই, বরং এই গল্পে রয়েছে শয়ে শয়ে মানুষের প্রাণহানির ঘটনা। আজকে যে অপরাধের কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরব তা হল 1995 সালে জাপানের টোকিওতে ঘটে যাওয়া সারিন গ্যাস অ্যাটাকের ঘটনা। আপনাদের যাদের একটু বয়স হয়েছে তারা হয়তো স্মৃতির পাতা ঘাঁটলে এই ঘটনার কথা মনে করতে পারবেন। কারণ শুধু জাপান নয়, সারা পৃথিবী তখন এই গণহত্যার ভয়াবহতায় চমকে উঠেছিল। টোকিওতে নির্দিষ্ট কিছু স্টেশনকে টার্গেট করে একটি উগ্রবাদী ধর্মীয় সংগঠন মেট্রো রেলের কামরায় ছড়িয়ে দেয় বিষাক্ত সারিন গ্যাস, যাকে অনেকেই নার্ভ এজেন্ট বলে। এই গ্যাস মানুষের শরীরে প্রবেশ করলে মুহূর্তের মধ্যে তার স্নায়ুযন্ত্র বিকল হতে শুরু করে। কিন্তু কারা, কোন উদ্দেশ্যে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটালো, সেই গল্পই আজ আপনাদের সামনে বলতে চলেছি। মূল কাহিনী
প্রধান তথ্যগুলি অক্ষুণ্ণ রেখে গল্প বলার স্বার্থে কিছু কাল্পনিক চরিত্রের আশ্রয় নিতে হয়েছে। তবে শুরু করার আগে একটা তথ্য দিয়ে রাখি। ওম শিনরিকীয় ধর্মগোষ্ঠীর প্রধান মাথা ছিল শোকো আসাহারা নামে এক ব্যক্তি। নিজেকে ধর্মীয় গুরু হিসেবে প্রতিষ্ঠা করার পর সে এই নাম গ্রহণ করে। তার আগে পর্যন্ত তার বাবা মায়ের দেওয়া নাম ছিল মাতসুমোতো। আমরা তাকে তার জীবনের প্রথম পর্যায়ে মাতসুমোতো বলেই উল্লেখ করব। ওয়ার্ল্ড ক্রাইমের নতুন পুরনো আরো অনেক এপিসোড শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, ক্লিক করুন বেল আইকনে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ফিরে যাচ্ছি 1960 সালে। জাপানের কুমামোতো প্রদেশে আজ অনেক দিন পর রোদ উঠেছে। এরকম রোদ ঝলমলে একটা দিনে শহরের মানুষগুলোর মনেও খুশির ছোঁয়া লেগেছে। কিন্তু 6 বছরের মাতসুমোতোর মনে আজ আনন্দ নেই। এমন সুন্দর দিনে নিজের বাড়ি, নিজের বাবা মাকে ছেড়ে কারোর বোর্ডিং স্কুলে ভর্তি হতে যেতে ভালো লাগে? রোদ্দুরের তাপ গায়ে মাখতে মাখতে সে তার মাকে জিজ্ঞেস করল, মা, আমি তো পুরো অন্ধ নই মা। বাঁ চোখে কিছু না দেখতে পেলেও ডান চোখে তো একটু একটু দেখতে পাই। তাহলে তাহলে আমাকে অন্ধ ছেলেদের বোর্ডিং স্কুলে কেন পাঠিয়ে দিচ্ছ? তা বললে হয় সোনা? জন্মের সময় যে তোমার গ্লুকোমা হলো, আমরা তো ভেবেছিলাম তুমি কোনোদিন দেখতেই পাবে না। কিন্তু থ্যাঙ্কস টু গড তোমার ডান চোখে একটু হলেও তো দৃষ্টি রয়ে গেছে বলো। তবে এইটুকু দৃষ্টিশক্তি দিয়ে স্কুলের মোটা মোটা বই কি পড়া যায়? আর তোমাকে বাড়িতে বসিয়ে টিচার রেখে লেখাপড়া শেখাবো, সে সামর্থ্য কি আমাদের আছে বাবা? সে তো অনেক খরচের ব্যাপার। মাদুর বানিয়ে কি এত টাকা রোজগার হয়? বোর্ডিংয়ের টাকা লাগবে না? না বাবা, ওই বোর্ডিং স্কুলে তোমার খাওয়া দাওয়া, লেখাপড়া সব কিছুর খরচ সরকার দেবে। মন খারাপ করো না, আমি তো মাঝে মাঝে যাব, গিয়ে তোমায় দেখে আসবো। তারপর কয়েক বছর পরেই তুমি লেখাপড়া শিখে আবার বাড়িতে ফিরে আসবে, কেমন? আচ্ছা মা। বোর্ডিং স্কুলে ভালো হয়ে থেকো কিন্তু। মাতসুমোতোর ছোটবেলা কাটে বোর্ডিং স্কুলে, কিন্তু সে গল্প আমরা শুনব তার নিজের মুখ থেকেই। 1960 সাল থেকে আমরা সোজা চলে আসছি 1995 সালের 16ই মে। মাউন্ট ফুজির কাছে কামিকুইশিকি গ্রাম। সবে ভোরের আলো ফুটেছে সেখানে। সেই গ্রামের একটা বড় পাথরের বাড়িকে ঘিরে ফেলেছে প্রায় 2000 জাপানি পুলিশ। তাদের কাছে খবর আছে এই বাড়িতেই লুকিয়ে আছে মাতসুমোতো ওরফে শোকো আসাহারা। 3 মাস ধরে তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বাড়ির সদর দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকতে কোনো বাধা পেতে হলো না পুলিশ বাহিনীকে। আসাহারা তখন একটা ঘরে বসে ধ্যান করছিল। সে কোনো প্রতিবাদ করল না। পুলিশের হাতে গ্রেফতার হলো টোকিওর সারিন গ্যাস অ্যাটাকের মূল মাস্ট মাইন্ড। তার পরিকল্পিত গ্যাস অ্যাটাকের প্রভাবে প্রায় 20 জন যাত্রীর তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। পরে আরও অন্তত 1000 জন ওই গ্যাসের প্রভাবে সারা জীবনের জন্য বিভিন্ন রকম পঙ্গুত্বের কবলে পড়েন। এছাড়াও পুলিশের দৃঢ় বিশ্বাস ছিল খুন, অপহরণের মতো আরও অনেক অপরাধের মূল চক্রী এই শোকো আসাহারা বা মাতসুমোতো। এই ঘটনার ইনভেস্টিগেশনের দায়িত্ব পান জাপানি গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মিস্টার গিজো। একটা অন্ধকার ঘরে আজ 3 দিন ধরে তিনি টানা জিজ্ঞাসাবাদ করছেন আসাহারাকে। প্রথম 2 দিন সে কোনো কথারই উত্তর দেয়নি। আজ সকাল থেকে কোনো অজানা কারণে সে মুখ খুলেছে। তার বড় হয়ে ওঠা, তার পরিকল্পনা, তাদের আদর্শের কথা সে এবার বলতে শুরু করেছে।
সো মিস্টার আসাহারা, বোর্ডিং স্কুল আপনার কেমন কেটেছে? এক্স্যাক্টলি কেমন ছাত্র ছিলেন আপনি? আমি আর কি বলবো, বাকিদের থেকে জেনে নিন। তারা বলবে আমি বোর্ডিংয়ের বাকি ছেলে মেয়েদের অত্যাচার করতাম, তাদের ব্যবহার করে টাকা রোজগার করতাম। একবার তো নাকি একটা বাচ্চার দেওয়ালে মাথা পর্যন্ত ঠুকে দিয়েছিলাম। তাই নাকি? কেন আপনি একজনের মাথা দেওয়ালে ঠুকে দিলেন? আপনি শুনবেন সেসব কথা? বিশ্বাস করবেন? আমি তো আপনাদের খাতায় এখন শুধুই দাগি অপরাধী। আমার কথায় কি বা যায় আসে? যায় আসে। আপনি বলুন, বলুন আপনার ছোটবেলার কথা। এরপর আসাহারা বলতে শুরু করলো তার বোর্ডিং স্কুলের কথা। ওখানে আমার একদম ভালো লাগতো না জানেন, শুধু বাবা মার কথা মনে পড়তো। আমি জানতাম আমার বাবা মার অনেক টাকা থাকলে নিশ্চয়ই আমাকে ওই স্কুলে পাঠাতো না। তখন থেকেই ভাবতাম জানেন, বড় হয়ে আমি অনেক টাকা রোজগার করব। সোনার চামচ মুখে নিয়ে যারা জন্মায় তারা কি আর গরিবের কষ্ট বুঝবে? বুঝবে না, বুঝবে না। ওই বোর্ডিংয়ে ধীরে ধীরে দু একজন বন্ধু হলো আমার, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছিলাম যে এই বোর্ডিং স্কুলে আমি ছাড়া আর বাকি সবাই সম্পূর্ণ অন্ধ। একমাত্র আমারই ডান চোখে ক্ষীণ দৃষ্টি আছে। তাহলে সেটা বুঝতে পেরে কি করলেন? আমি বন্ধুদের বলেছিলাম আমি যেহেতু ওদের চেয়ে বেশি দেখি, তাই আমি ওদের সাহায্য করব। এই যেমন ধরুন, হিতোশি আর কাজুমিকে হাত ধরে ধরে ওই লজেন্সের দোকানে পৌঁছে দিতাম। হারুকিকেও রাস্তার ওপারের আইসক্রিমের দোকানে নিয়ে যেতাম। কিন্তু আমি যে ওদের জন্য এত খাটতাম, তার বদলে ওদের তো আমাকে কিছু দেওয়া উচিত ছিল, তাই না? তা কি নিলেন? ওরা আমাকে লজেন্স, আইসক্রিম এসব কিনে দিতে চেয়েছিল, কিন্তু ওই আইসক্রিম দিয়ে আমার কি হবে? আমি বলেছিলাম আমায় একটা করে পয়সা দিও। তারপর? এরপর থেকে বোর্ডিংয়ে সবাই জেনে যায় আমায় একটা পয়সা দিলেই আমি তাদেরকে তাদের পছন্দের জায়গায় পৌঁছে দেব। কিন্তু মুশকিলটা বাঁধল যখন খবরটা প্রিন্সিপালের কানে পৌঁছে গেল। তিনি আমায় ডেকে এইভাবে বন্ধুদের থেকে পয়সা রোজগার করার জন্য অত্যন্ত বকাবকি করলেন। আমিও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খেলাম। আর আপনার রাগ গিয়ে পড়লো আপনার বন্ধুদের ওপর, তাই তো? না, আমি জানতাম আসলে আমি ওদের চেয়ে বেশি দেখি, তাই ওরা আমাকে হিংসে করে। ওদের এত রাগ যে এই কথাটা টিচারকে জানিয়ে দিয়েছে। তাহলে আপনার পয়সা নেওয়া বন্ধ হয়ে গেল। তখন আপনি কি করবেন ঠিক করলেন? আমি তখন ওদের বললাম যে আমি যা বলবো তাই ওদের শুনতে হবে, তবেই ওরা আমার থেকে হেল্প পাবে, না হলে না। ও, তাহলে আপনি আপনার বন্ধুদের দিয়ে যা ইচ্ছে তাই করাতে শুরু করলেন, তাই তো? আহা, আমি তো জোর করিনি, ওরা রাজি হয়েছিল। রাজি হয়েছিল? তাহলে আপনি বললেন কেন যে আপনার বন্ধুরা নাকি আপনার ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকতো? আপনি একটা বাচ্চাকে দেওয়ালে মাথা ঠুকে দিয়েছিলেন, সে তো নিজেই স্বীকার করলেন একটু আগে। হ্যাঁ, দিয়েছিলাম। কিন্তু তার আগে ও আমার গায়ে গরম স্যুপ ঢেলে দিয়েছিল। সেই কথাটা আপনাদের কিন্তু কেউ বলবে না। স্যুপ ঢেলে দিয়েছিল নাকি ভুলবশত স্যুপটা আপনার গায়ে পড়ে গিয়েছিল? না 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 না, ও কথাটা আমি বিশ্বাস করি না। সেদিনও করিনি, আজও করি না। ইচ্ছে করেই নিমত আমার গায়ে স্যুপটা ঢেলে দিয়েছিল, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। কেন বলুন তো? আমায় হিংসা করতো সবাই। প্রিন্সিপালের কাছে আমি যখন বেদম মার খেলাম, তখন একজনও আমার হয়ে কথা বলেনি। কই, আমার গায়ে স্যুপ ফেলে দেওয়ার জন্য নিমুতকে কেউ তো কোনো শাস্তি দেয়নি, কারণ ওর বাবার শহরে একটা গয়নার দোকান ছিল। ওরা বড় লোক বলে কেউ কিচ্ছু বলেনি, আর আমি গরিব হয়েও চোখে ওদের থেকে বেশি দেখতে পেতাম বলে আমাকে বড় বড় হেনস্থা করে গেছে। আই সি।
স্কুলের পর কি করলেন? স্কুলের পর ওই অ্যাকিউপাঞ্চার নিয়ে পড়াশোনা করলাম। অন্ধ মানুষদের এদেশে আর অন্য কোনো সুযোগ আছে কি? অফিসার গিজো এবার বুঝতে পারলেন যে এই মাতসুমোতো বা আজকের আসাহারা কেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্কুল জীবনের শেষে একটা কথা মাতসুমোতো পরিষ্কার বুঝে গিয়েছিল, যে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে টাকা আর খ্যাতির কোনো বিকল্প নেই। তাই ও 3 মাস ধরে ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিল, কিন্তু না, কেউ ওকে ভর্তি নিল না। জানেন অফিসার গিজো, আমার মেধা আছে কিনা জানার আগেই আমার মুখের ওপর ওরা দরজাটা বন্ধ করে দিল। কোনো অন্ধ মানুষকে ওরা ডাক্তারি পড়তে দেবেই না। আমার সব স্বপ্ন এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিল। কিন্তু আমিও তো হাল ছাড়ার পাত্র নই। ঠিক করে ফেললাম, ডাক্তার না হতে পারি, অ্যাকিউপাংচারিস্ট হয়েই টাকা রোজগার করব। দরকার হলে অন্য আরো অনেক পথে টাকা রোজগার করব। অ্যাকিউপাংচারিস্ট হতে মাতসুমোতো কোনো সমস্যার মুখোমুখি হয়নি, কারণ জাপানে প্রথাগতভাবে দৃষ্টিহীন মানুষদের একটা বড় অংশই অ্যাকিউপাংচার নিয়ে পড়াশোনা করে। এতে কোনো বাধা তো নেই, উল্টে সরকারি সাহায্যও পাওয়া যায়। মাতসুমোতো অ্যাকিউপাংচার শিক্ষার স্কুলে কিছুটা কাজকর্ম শিখে ফেলার পরেই আর দেরি করল না। টোকিওর উত্তর পূর্বে ফুনাবাশি প্রদেশে নিজের একটা ফার্মেসি খুলে বসল। সেখানেই ওষুধ বিক্রির পাশাপাশি অ্যাকিউপাংচারের প্র্যাকটিসও শুরু করে দিল। ইতিমধ্যে মাতসুমোতো বিয়ে করেছে তারই অ্যাকিউপাংচার স্কুলের এক সহপাঠিনীকে। ছেলেপুলে নিয়ে তার এখন ভরা সংসার। কিন্তু ওইটুকু রোজগারে বড়লোক হওয়া অসম্ভব। তাই এবার তার দোকানে জাল ওষুধ রাখা শুরু করল মাতসুমোতো। কয়েক বছরের মধ্যেই জাল ওষুধের ব্যবসা করে বেশ ফুলে ফেপে উঠল সে। ভালোই চলছিল সব, কিন্তু হঠাৎই একটা গন্ডগোল হয়ে গেল। খবর এলো শহরতলির একটা পাড়ায় পরপর 3 জন মানুষ মারা গেছে। সামান্য জ্বর ছাড়া তাদের আর কিছুই হয়নি। এরপর পুলিশ এলো মাতসুমোতোর বাড়িতে। সেদিনের ঘটনা অফিসার গিজোর কাছে গুছিয়ে বলল মাতসুমোতো। একদিন সন্ধেবেলায় তার ফার্মেসির বাইরে থেকে একটা গলা শুনতে পেল ও। মাতসুমোতো কে আছেন? আপনি কে? আমি পুলিশ। আমি মাতসুমোতো। কেন? পুলিশ অফিসারটি মাতসুমোতোকে ওপর থেকে নিচ একবার ভালো করে জরিপ করে নিয়ে বলল, গত 1 সপ্তাহে ডাউন লেনের বস্তিতে পর পর 3 জন মারা গেছেন। খবরটা তো পুরনো, কালকেই শুনেছি। আপনি আবার কষ্ট করে এই খবর দিতে বাড়ি অবধি এলেন কেন? মাতসুমোতোর কথা শুনে অফিসারের মুখ কঠিন হয়ে গেল। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, হ্যাঁ, আমায় কষ্ট করে এই খবরটা দিতে আসতে হলো, কারণ ঘটনাচক্রে এই 3 জনেই মারা যাওয়ার আগের দিন আপনার ফার্মেসি থেকে ওষুধ কিনতে এসেছিলেন। এদের কারোরই সামান্য জ্বর ছাড়া আর কিছুই হয়নি, অথচ ওষুধগুলো খাওয়ার পরেই তাদের শরীর হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেল এবং তারা মারা গেলেন। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না মাতসুমোতো? মাতসুমোতো খুবই ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত। তবে অদ্ভুত হলেই কি প্রমাণ হয়ে যায় যে আমার দোকানের ওষুধ খেয়েই তারা মারা গেছে? প্রমাণ করার দায়িত্ব আমাদের। আপনি চলুন, আপনার দোকানটা একটু দেখবো আমরা। 3 মৃত্যুর খবর পাওয়ার পর মাতসুমোতো তার দোকানে জাল ওষুধ সাজিয়ে রেখেছে এটা ভাবার কোনো কারণ নেই। তবে সেদিন বেঁচে গেলেও পুলিশ টানা কয়েকদিন মাতসুমোতোর ওপর নজর রাখল। তার জাল ওষুধের ব্যবসা সম্পর্কে পুলিশ নিশ্চিত হতেই তাকে গ্রেফতার করা হলো। সেটা 1982 সাল। আদালতে তার অপরাধ প্রমাণ হওয়ার পর তার ঘাড়ে 2000 ইয়েনের
বিপুল অঙ্কের জরিমানা চাপল। আর সেই জরিমানা দিতে মাতসুমোতো প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তার ব্যবসা এবং সংসার। এই ঘটনা মন দিয়ে শুনে অফিসার গিজো প্রশ্ন করলেন, তার মানে অল্প সময়ে বেশি বড় লোক তো আপনি হতে পারলেন না, এরপরে আবার সেই পথেই গেলেন? দেখুন, আমাকে ফাঁসানো হয়েছিল। আমি একজন শিক্ষিত অ্যাকিউপাঞ্চারিস্ট। আমার চিকিৎসায় অনেক লোকের রোগ ভালো হতো। তাহলে রিপোর্টে মিথ্যে লেখা আছে? এখানে স্পষ্ট বলা হচ্ছে আপনি টানা 2 বছর জাল ওষুধের ব্যবসা করেছেন। ইনফ্যাক্ট আপনি এই ফুনাবাসীতে যে ফার্মেসি খুলেছিলেন সেটার কোনো লাইসেন্সই ছিল না। সরকারি লাইসেন্স নেওয়ার জন্য আপনি একটা পয়সাও খরচা করেননি। বেশ করেছি লাইসেন্স নিইনি। কেন নেব? সরকার আমার জন্য কি করেছিল যে আমি সরকারকে দোকান করার জন্য টাকা দেব? লাইসেন্সের জন্য টাকা দেওয়াটা একটা আইন। আপনি দেশের আইন মানতে চাননি? না, চাইনি অফিসার। আমার মতো মানুষদের কথা দেশের লোক ভাবে? সরকার ভাবে যে আমি ভাববো? শুধু বিনা পয়সায় সব অন্ধ ছেলেদের একটা বোর্ডিংয়ে ঢুকিয়ে দিলেই সরকারের সব দায়িত্ব শেষ, তাই না? আমাদের মন নেই, আমাদের ইচ্ছে করে না নানা রকম প্রফেশনে যেতে? সবই বুঝলাম, কিন্তু সামান্য চুরি 2 নম্বরই কারবার ছেড়ে হঠাৎ ধর্মগুরু হতে গেলেন কেন? কারণ আমার সুনাম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। দিনরাত বাড়িতে পুলিশ, খবরের কাগজের লোকেরা এসে এসে পাড়ার লোকের সামনে আমায় অপমান করত। সাংবাদিকদের জ্বালায় আমাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। আমার বউ, আমার ছেলে মেয়ে, কাউকে ওই পাড়ার ছেলেগুলো ছাড়তো না। সবাই মিলে আমাদের ঠকবাজ বলে টিটকিরি দিত। শুনবেন তারা কি করতো? হ্যাঁ, বলতে থাকুন, সবই শুনছি। এরপর মাতসুমোতো বলতে লাগলো একটা ঘটনার কথা। একদিন রাতে তোমোকো পাশের দোকানে রামেন কিনতে গিয়েছিল। তার জামা কাপড়ের মধ্যে টাকা পয়সার অভাবটা স্পষ্ট বোঝা যায়। তাই দোকানদার তোমোকোকে ব্যঙ্গ করে বলল, আরে তুমি, না না, পয়সা দেওয়ার দরকার নেই। 2 প্যাকেট মাত্র রামেন নেবে, বিনা পয়সাতেই নিয়ে যাও। কথাটা শুনেই তোমোকোর অপমানে কান লাল হয়ে গেল। সে বলল, না না, পয়সা দিতে পারবো আমি। আপনি আমাকে বিনা পয়সায় জিনিস দিতে চাইছেন কেন? আমি কি আপনার কাছে হাত পেতেছি? তোমোকোর কথা শুনে দোকানদার বিশ্রীভাবে হেসে উঠল। আরে আরে তুমি বলবে কেন? আমরা কি বুঝি না নাকি? আরে বাবা, যার স্বামী ঠকবাজ তাকে একটু পয়সা করির জন্য হাত পাততেই হয়। কথাটা শুনেই তোমোকো আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক ছুট্টে বাড়ি এসে ও স্বামীর কাছে সব কথা বলে কান্নায় ভেঙে পড়ল। সব শুনে রাগে মাতসুমোতোর মাথাটা মনে হলো এক্ষুনি ফেটে যাবে। এমনিতেই রাগে যন্ত্রণায় তার রাতে ভালো ঘুম হয় না, তার উপর তোমোকোর এই কান্না। কাঁদতে কাঁদতে তোমোকো বলতে লাগলো, আচ্ছা, আমরা কি এবার থেকে এইভাবেই থাকবো? প্রচন্ড রাগে সামনে রাখা একটা টেবিলে ঘুষি মেরে মাতসুমোতো বলল, না, আর এই কথাটা তুমি আর আর কখনো বলবে না। তুমিও কি আমাকে আর সবার মতো অকর্মণ্য ভাবো যে আমাকে আমাকে এইসব বলছো? তুমিও কি ভাবো যে আমি বাকি জীবনটা রাস্তার ভিখিরির মতো পড়ে থাকবো? কথাগুলো বলতে বলতে প্রচন্ড উত্তেজিত হয়ে উঠল মাতসুমোতো। নিজের মাথাটা 2 হাতে চেপে ধরে মাথা ব্যথা কমানোর চেষ্টা করলো। তারপর বলল, না না, কখনো না। সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি 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 ছাড়বো না কাউকে। আমি আমি সবাইকে দেখিয়ে দেব। একদিন না একদিন সবাই আমার পায়ে এসে পড়বে। আমার পায়ে এসে পড়বে। কথাগুলো বলতে বলতে ভীষণ হাঁপাতে লাগলো মাতসুমোতো। তোমোকো কোনো মতে তাকে শান্ত করে বসালো, কিন্তু
মাতসুমোতোর মন তখন বড়ই অশান্ত। পুরো ঘটনাটা শুনে অফিসার গিজো বলল, তো এই মানসিক শান্তির খোঁজেই কি ধর্মের কাছে আশ্রয় চাইলেন? হ্যাঁ, তা একরকম বলতে পারেন। দেখুন, মনে মনে আমি সর্বক্ষণ ভাবছিলাম কি করে এর প্রতিশোধ নেওয়া যায়। এই দরিদ্র জীবন, তার উপর এত অপমান, বাবা, এই জীবন আমার হতে পারে না। কিভাবে আবার লোকের মাথায় পা দিয়ে চলা যায়, সেই কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন এসবের উপায় নিয়ে এলো আমার স্ত্রী। সে তো অনেক বড় গল্প, আপনি কি সেটাও শুনবেন? হ্যাঁ, শুনবো, আপনি বলুন। পরের ঘটনার বর্ণনা দিতে শুরু করলো মাতসুমোতো। ওদের বাড়িতে তখন টাকা পয়সার ভীষণ অভাব। তোমোকো যে আজকাল কি করবে ভেবে পায় না। কি রান্না করবে, ছেলে মেয়েদের কি খাওয়াবে, ও ভেবেই উঠতে পারে না। তার উপর রাস্তায় বের হলে লোকজনের অপমান। দোকানদারের ঘটনার প্রায় 7 দিন পরের কথা। তোমোকো পাশের এক বৃদ্ধার বাড়িতে দুমুঠো চিনি ধার চাইতে গেল। পাড়ার আর 5 জনের থেকে এই বৃদ্ধা একটু আলাদা। তোমোকোর বয়সী তার নিজের এক মেয়ে ছিল, তাই তোমোকোকে তিনি অত্যন্ত স্নেহ করেন। তোমোকোর মুখে মাতসুমোতোর মেজাজের কথা শুনে তিনি বললেন, শোন মেয়ে, তোকে একটা কথা বলি। জীবনে অনেক কঠিন সময় আসে, আবার পেরিয়েও যায়। সেই কঠিন সময়ই কিন্তু একজন স্ত্রীর পরীক্ষা। আর যে যা করে করুক, কিন্তু এখন তোমার ধৈর্য হারালে কিন্তু চলবে না। তোমোকো করুণ মুখে বলল, কিন্তু আমি কি করব মা? আমি যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। শোন, ভালো কথা বলি, যা হয়েছে ভুলে যা, নতুন করে সব শুরু কর। পুরুষ মানুষদের মেয়েরাই ঠিক পথে রাখে। আমার কাছে ওর মেজাজ ঠান্ডা করার একটা উপায় আছে। কি উপায়? ওর মেজাজ ঠান্ডা করার জন্য যা বলবেন আমি তাই করব। শোন তাহলে, মাতসুকে যোগ অভ্যেস করতে বল। যোগ? হ্যাঁ, যোগ। আমার কাছে কিছু যোগের বই আছে, ওগুলো ওকে পড়া। ওর অন্তরাত্মার উন্নতি দরকার। একবার যদি যোগ অভ্যেস শুরু করতে পারে, তাহলে দেখবি ওর মেজাজও শান্ত হয়ে যাবে, আর মাথায় কুবুদ্ধিও খেলবে না। বৃদ্ধার থেকে 2টো যোগ সংক্রান্ত বই নিয়ে এসে তোমোকো খুব ভয়ে ভয়ে মাতসুমোতোকে বিষয়টা নিয়ে বলতে শুরু করলো। মাতসুমোতো কিন্তু রাগ করল না। ও 2 দিনেই তোমোকোর মুখ থেকে শুনে ফেলল একটা গোটা বই। কি যেন একটা টানও অনুভব করছে এই বিষয়টার প্রতি। এই 2টো বই শেষ হয়ে গেলে নিজের উদ্যোগে আরো অনেক আধ্যাত্মিক বই জোগাড় করে ফেলল। শুধু যোগবিদ্যার মধ্যে নিজেকে মাতসুমোতো সীমাবদ্ধ রাখল না, নানান ধর্মীয় বিষয় নিয়ে চর্চা শুরু করল। সারাদিন ছোটখাটো কাজের চেষ্টার পাশাপাশি অবসর সময়ে চীনা জ্যোতিষবিদ্যা, তাওবাদ, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, দর্শন ইত্যাদি অনেক বিষয়ে পারদর্শী হয়ে উঠল ও। প্রায় সারা দিন মাতসুমোতো নিমগ্ন হয়ে থাকে ওই বইগুলোর মধ্যে। তোমোকো, তোমোকো, এই নতুন বইটা কাল 50 পাতা অবধি শুনিয়েছিলে, বাকিটা পড়ে দাও। এখন এখন যে একদম সময় নেই গো, হাতের কাজটা সেরে আসি। কতক্ষণে আসবে তুমি? তাহলে তাহলে একবারে পুরোটা পড়ে দাও। আমি 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 ক্যাসেটে রেকর্ড করে নিই। একই রেকর্ড বারবার কি শোনো বলো তো? হ্যাঁ, বারবার না শুনলে হবে নাকি? বিষয়গুলো খুব কঠিন, বারবার না শুনলে আত্মস্থ করব কি করে? মাতসুমোতো এবার মাঝে মধ্যে বিভিন্ন ধর্মীয় জনসভায় গিয়ে আধ্যাত্মিক গুরুদের বক্তৃতা শুনে আসতে লাগলো। শুধু শোনা নয়,
পাশাপাশি সেগুলোকে রেকর্ডও করে আনতো ও। একদিন রাতে টেবিলে খাবার সাজিয়ে দেবার পরেও মাতসুমোতো ক্যাসেট শুনছে দেখে আর থাকতে না পেরে খানিকটা বিরক্ত হই তোমোকো বলে বসলো, কি যে তোমার হলো? সারাদিন ওই বইগুলোর মধ্যে ডুবে রয়েছ। কি কি পাও বলো তো ওগুলোর মধ্যে? কি পাই তা দেখানোর সময় এবার এসেছে। এই বইগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমার স্বপ্নের চাবিকাঠি। অনেকক্ষণ ধরে কথা বলে হাঁপিয়ে গেছে আসাহারা ওরফে মাতসুমোতো। অফিসার গিজোরও একটা ব্রেক দরকার। একটা কফির কাপ হাতে নিয়ে অন্ধকার ঘরটা থেকে বেরিয়ে এলেন মিস্টার গিজো। একটু খোলা হাওয়ায় শ্বাস না নিলে তারও আর চলছে না। বাইরে আর আলো নেই। দুপুর 2টোয় এই অন্ধকার ঘরে ঢুকেছিলেন তিনি। আসাহারাকে খুঁচিয়ে খুঁচিয়ে বিভিন্ন প্রশ্নের খুঁটিনাটি উত্তর বের করতে করতে পেরিয়ে গেছে 4 ঘন্টা। ঘড়ির কাঁটা প্রায় সন্ধে 6টায় এসে পৌঁছেছে। একটা সিগারেট ধরিয়ে গিজো ভাবছিলেন, কি অদ্ভুত এইসব অপরাধীদের মনস্তত্ত্ব। প্রায় 30 বছর এই পেশায় যুক্ত থেকেও এখনো এদের যুক্তির কোনো মানে খুঁজে পাই না। আশ্চর্য। বিগত 3 দিন ধরে যে একটাও কথা বলল না, আজ সে হঠাৎ নিজের সব কথা বলে ফেলতে চাইছে। এও কি কম বিস্ময়কর? তবে এর পরের অংশটা আসাহারা কতদূর বলবে তা নিয়ে গিজোর মনে একটা সন্দেহ দেখা দিয়েছে। ও মনে মনে ভাবল, যেভাবে ক্লান্ত হয়ে পড়ার ভান করলো তাতে বেশি কথা বের করা কঠিন। এই সব কথা ভাবতে ভাবতে সিগারেটের শেষ টুকরোটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল অফিসার গিজো। ও ঘরে ঢুকতে যাবে এমন সময় অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টিগেটিং অফিসার সাতোরু এসে বলল, স্যার, হ্যাঁ, এদের গ্রুপের আরো একজন বড় মাথা ধরা পড়েছে। কি নাম? হাওয়াকাওয়া স্যার। হাওয়াকাওয়ার গ্রেফতারের খবর শুনে গিজো যেন হাতে চাঁদ পেল। ধর্মীয় গুরু হয়ে ওঠার গল্পটা তার আশঙ্কা মতোই আসাহারা খোলসা করে বলছেন না, কিন্তু গিজোকে খবরগুলো বের করতেই হবে। হাওয়াকাওয়াকে আসাহারার পাশেই অন্য ছোট্ট একটা ঘরে রাখা হয়েছে। হাওয়াকাওয়া সব কথা স্বীকার করে নিলে বিচারে সুবিধা হতে পারে, এই লোভ তাকে দেখানো হয়েছে। এই ধারণার বশবর্তী হয়ে যদি সে মুখ খোলে তাহলে ভালো। সেই ঘরে ঢুকে অফিসার গিজো হাওয়াকাওয়ার সামনের চেয়ারটাতে বসতেই সে নিজেই গড়গড় করে সব বলতে শুরু করলো। স্যার, ওই অফিসার জানতে চাইছিলেন না মাতসুমোতো কিভাবে আসাহারা হয়ে উঠলো। আমি বলছি স্যার, প্লিজ আমার শাস্তি কমানোর কথা ভাবুন। ঠিক আছে, সেটা ভেবে দেখব। যা জানো বলতে থাকো, তারপর দেখছি কি করা যায়। প্রায় 2 বছর ধরে যোগ নিয়ে লেখাপড়া করার পরে মাতসুমোতো টোকিওতেই একটা 1 কামরার ফ্ল্যাটে ট্রেনিং সেন্টার শুরু করে স্যার। আই সি। 1984, হ্যাঁ 84তেই তো প্রথম সেন্টারটা খোলেও। প্রথম থেকেই স্টুডেন্ট আসছিল? না, কি করে আসবে? কয়েকদিন আগেই মাতসুমোতোকে জাল ওষুধ বিক্রির অপবাদে ফাঁসানো হয়েছিল না? ও, আবার সেই ফাঁসানো হয়েছিল। তুমি তার পরের কথা বলো। তোমার কথা মতো তো শুরুতে কোনো লোকজন জুটলো না, তাহলে পরে এত ছাত্রছাত্রী হলো কি করে? শুরুতে তো একাই ছিল, কিন্তু একা থাকলে কি আর কোনো কাজেই কেউ সফল হয়? তারপর ধীরে ধীরে ওর সংগঠন শুরু হলো। তমোমিৎসু এলো ওর সাথে। তারপর তমোমিৎসুকে ও চিনতো ধর্মীয় জনসভা থেকে। তমোমিৎসু ওর কথায় অনুপ্রাণিত হয়ে ওকে গুরু হিসাবে মেনে নিল। একজন মহিলা ছিলেন না তোমাদের সাথে? তিনি কে? তার কি কাজ? হ্যাঁ স্যার, হিসাকো ইশি সেন্টারের একজন ট্রেনার ছিলেন। তিনি তমোমিৎসুর পরেই আর কি দলে আসেন। উনি সেন্টারের টাকা পয়সার হিসেবটাও সামলাতেন। আর আসাহারার স্ত্রী তোমোকো ইশি তো আগাগোড়াই আমাদের সাথে ছিল। তার মানে এই 3-4 জনের ছোট দলটাই শেষ অবধি বিরাট বিরাট অপরাধ ঘটানোর কাজে প্রধান ভূমিকা পালন করে, তাই তো? না, আমরা অপরাধী নই। আমরা আসাহারার অনুগামী। আমরা ওর হয়ে প্রচার করতাম।
মানুষ ওকে তখনও চিনতে পারেনি স্যার। আমরা মাতসুমোতোকে মানুষের কাছে একজন আধ্যাত্মিক গুরু হিসেবে প্রতিষ্ঠা করার পবিত্র দায়িত্ব পালন করতাম। আমাদের কথা শুনে তখন বেশ কিছু স্টুডেন্টস আসছিল। কোনো দুঃখী লোককে দেখলেই তমোমিৎসু আর তার সঙ্গীরা তাদেরকে মাতসুমোতোর কাছে নিয়ে যাওয়ার জন্য বলতো। একটা ঘটনা বলি স্যার আপনাদের। এই কথা বলে ওরা কিভাবে নিজেদের দলে লোক টানতো সেই ঘটনার বর্ণনা দিতে শুরু করলো। যেমন একদিন পাড়ার এক অসুস্থ ছেলের মাকে দেখতে পেয়ে তোমোমিৎসু বলল, ওসব ডাক্তারি বুদ্ধি দিয়ে আর কিছু হবে না। ছেলেকে যদি সুস্থ করতে চাও তাহলে মাতসুমোতোর কাছে যাও। মাতসুমোতো ভবিষ্যৎ দেখতে পায়। তোমার ছেলের ভবিষ্যতে কি আছে একমাত্র সেই বলতে পারবে। সত্যি বড় অশান্তির মধ্যে আছি, উনি কি কিছু সুরাহা করতে পারবেন? অবশ্যই। ভক্তদের মনের অশান্তি দূর করার জন্যই মাতসুমোতো বসে আছেন। তার কাছে বসে ধ্যান করলে পৃথিবীর কোনো জ্বালা যন্ত্রণাই আর তোমাদের স্পর্শ করতে পারবে না। তবে হাওয়াকাওয়ার বয়ান অনুযায়ী ওরা কিন্তু শুধুমাত্র এরকম ব্যক্তিগত প্রচারেই থেমে যায়নি। মাতসুমোতোকে একজন আপাদমস্তক আধ্যাত্মিক গুরু হিসেবে জনমানসে উপস্থিত করতে ওরা নানান উপায় অবলম্বন করে। ওরা মাতসুমোতোর পদ্মাসন ভঙ্গিমায় বসা একটা বিশাল ছবি ঝুলিয়ে দেয় ওদের স্টুডিওর বাইরে। চুল দাড়ি কাটা বন্ধ হয় মাতসুমোতোর। লম্বা চুল দাড়ি হলে ধর্মীয় গুরুর ভান করাটা অনেক সহজ হয়ে যায়। লোকের মনে চেহারা দেখেই একটা ভক্তির ভাব আসে। এসব শুনে অফিসার গিজো বেশ বুঝতে পারছিল সারিন গ্যাস অ্যাটাকের ঘটনা শুধু একজন মানুষের অপরিকল্পিত আক্রোশ নয়, এর পিছনে রাজনৈতিক জালও আছে। ও জিজ্ঞেস করল, বেশ, এবার বলুন তো মাতসুমোতোর এই বারবার বিদেশ যাওয়ার ব্যাপারটা কেন শুরু হলো? মাতসুমোতো বলেছিল আধ্যাত্মিক সাধনার সেই স্তরে পৌঁছতে গেলে বুদ্ধ ধর্মের ধ্যান পদ্ধতির সাথে অন্য ধর্মের সাধনার মধ্যে মিল খুঁজতে হবে। আর সেই কারণেই এশিয়ার বিভিন্ন জায়গায় ওকে যেতেই হতো। এই যে সেন্টার ছেড়ে এখানকার ব্যবসা ছেড়ে মাতসুমোতো বিদেশ যাওয়ার কথা ভাবলো, তাতে আপনাদের কোনো অসম্মতি ছিল না? হ্যাঁ ছিল তো। মাতসুমোতোর সাথে তোমোকেও খুব কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছিল। মাতসুমোতোর বিদেশে যাওয়ার কথায় তোমোকো খুব দুশ্চিন্তায় পড়ে গেছিল স্যার। এই বলে তখনকার কথোপকথনের বর্ণনা দিতে লাগলো হাওয়াকাওয়া। 6 ছেলেমেয়েকে নিয়ে তোমোকোর সংসার। ওর পক্ষে চিন্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক। অনেকদিন বাদে সুখের মুখ দেখছে ওরা। এখন মাতসুমোতোর সেন্টার ছেড়ে বাইরে যাওয়ার কি দরকার সেটাই তোমোকোর মাথায় ঢুকছে না। যাওয়ার আগে অবশ্য মাতসুমোতো বলেছিল, বড় স্বপ্ন দেখতে হলে জীবনে একটু আধটু ঝুঁকি নিতেই হবে তোমাকে। এই কদিনে যদি 5 জন সেন্টার ছেড়ে চলেও যায়, আমি ফিরে আসার পর 500 জনই সেন্টার জয়েন করবে। তুমি দেখে নিও। এই কথার পর আর কিছু বলা যায় না, তাই তোমোকো আর কোনো কথা বলল না। কিন্তু কিতানো, হিসাকো এবং হাওয়াকাওয়াও মাতসুমোতোর সাথে ভ্রমণের সঙ্গী হতে চাইল। সেটা শুনে মাতসুমোতো শান্ত গলায় বলল, তোমরা চাইলে যেতে পারো। আমরা যদি একটা আধ্যাত্মিক দল হিসেবে যাই তাহলে আমাদের সুবিধেই হবে। একজন মানুষের থেকে একটা দলের গুরুত্ব সবসময়ই বেশি হয়। তবে একটা কথা মাথায় রেখো, আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি না। আমাদের কিন্তু অনেকগুলো তীর্থস্থানে ঘুরতে হবে। পরিশ্রম কিছু কম হবে না। এই ঘটনার কথা শেষ করে থামল হাওয়াকাওয়া। অফিসার গিজো এবার প্রশ্ন করল, তারপর আপনারা সবাই দেশের বাইরে প্রচারে গেলেন? হ্যাঁ, বেশ কয়েকবার আমরা আশেপাশের দেশগুলোতে গিয়েছিলাম। আমরা যে যার কাজের দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম। কোন তীর্থস্থানে কত টাকা দান করা হবে সেগুলো আমি ঠিক করতাম স্যার। ওকে, মানে ওই দানগুলোই ছিল আপনাদের ইনভেস্টমেন্ট, তাই তো? যেখানে যত বেশি দান করতেন সেখানে আসাহারাকে তত বড় গুরু হিসেবে দেখানো হতো। না, আসাহারাকে বড় গুরু হিসাবে দেখানোর কোনো প্রয়োজনই হয়নি কখনো। কারণ আসাহারা নিজ গুণেই সত্যিই আধ্যাত্মিকতার চরম পর্যায়ে পৌঁছেছিল। এমনকি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান চতুর্দশ দালাই লামার সাথে পর্যন্ত সাক্ষাৎ করে এসেছিল। তিনি ওকে জাপানে বৌদ্ধ ধর্ম প্রচারের একটি মিশনের জন্য নির্বাচিত করেছিলেন। ওয়েট মিস্টার হাওয়াকাওয়া, একটা কথা এখানে আপনাকে না জানিয়ে পারছি না
দালাই লামা কিন্তু আসাহারার সাথে তার কোনো রকম সম্পর্কের কথা স্বীকার করেননি। আপনি চাইলে তার রেকর্ড দেখতে পারেন। না, আপনাদের ওই সব বানানো কাগজের রেকর্ডে আমি বিশ্বাস করি না। কারণ আমরা সবাই জানি যে মাতসুমোতো দুর্গম হিমালয়ের গুহায় মাসের পর মাস ধ্যান করে পরম আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন। এই পৃথিবীতে গৌতম বুদ্ধের পর মাতসুমোতোই একমাত্র মানুষ যে বোধি লাভ করেছে। আজকের পৃথিবীতে ওর মতো এমন জ্ঞানপ্রাপ্ত মানুষ আর কেউ নেই স্যার। মাই গুডনেস, আপনারা সত্যি সত্যি এই কথা বিশ্বাস করেছেন? হ্যাঁ, অবশ্যই। আর শুধু আমরা কেন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই কথা বিশ্বাস করেছে। অ্যামেজিং। আচ্ছা, এই আসাহারা নামটাও কবে নিল? এই বোধি লাভের পর। আচ্ছা, এই শোকো আসাহারা নামটাও নিজেই ঠিক করলো? হ্যাঁ, জাপানি কাঞ্জি লিপি অনুযায়ী এই নামের অর্থ হচ্ছে দীপ্তি। এই নামকে ঐশ্বরিক জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয়। অফিসার গিজো বুঝলেন এই নাম গ্রহণ করে আসাহারা নিজেকে একরকম ঈশ্বরের প্রতিনিধি হিসেবেই ঘোষণা করে ফেলেছিল। এতদিনে সে তার আসল পরিকল্পনার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারছে। অবশ্য এই ছিল তার শুরু, এখনো অনেক পথ বাকি ছিল তার। চারপাশে প্রচুর মানুষ যুক্তিবোধ ভুলে তার এই কথার জাদুতে ডুবে গিয়েছিল। দিনে দিনে আসাহারার অনুগামীর সংখ্যা বাড়তে লাগলো। এমন একটা অবস্থা হয়েছিল যে আসাহারা যা বলবে ভক্তরা তাই করবে, কোনো প্রশ্ন করবে না, কোনো বাধা দেবে না। ঠিক এই দিনটার জন্যই তো আসাহারা এতদিন অপেক্ষা করে আছে। সে জানে কোন সময় কি করতে হবে। আসাহারা এবার তার উচ্চাকাঙ্ক্ষার নজির তৈরি করল, ঘোষণা করে ফেলল নতুন ধর্মের। 1987 সালে ওম শিনরিকিও নামে এক নতুন ধর্মের প্রতিষ্ঠা করল আসাহারা। অফিসার গিজো আবার তার প্রশ্ন শুরু করলেন। আচ্ছা, পৃথিবীতে এত প্রাচীন ধর্ম থাকতে হঠাৎ একটা নতুন ধর্মের কেন প্রয়োজন হয়ে পড়ল? কি করতে চাইছিলেন আপনারা? সেদিনও আপনার মতো কিছু লোক এই একই প্রশ্ন করে যাচ্ছিল। বিভিন্ন ধর্মীয় জনসভায় গিয়ে এর উত্তর আসাহারা নিজেই দিত স্যার। ভক্তরা শোনো, তোমাদের কিভাবে রোজের জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেব সেই পথ অনুসন্ধান করতেই আমি এত বছর সাধনা করেছি। অবশেষে নির্বাণ লাভ করে সেই পথের সন্ধান আমি পেয়েছি। আমার এই নতুন ধর্ম ওম শিনরিকিও তোমাদের সেই আশ্রয় দেবে। ওম শিনরিকিও কথার অর্থ সর্বোচ্চ সত্য। এর উপরে যে আর কিছুই নেই বাবারা। এ ধর্মের ভিত হচ্ছে প্রাচীন ভারতীয় যোগ, শিবের উপাসনা, প্রাচীন বৌদ্ধ ধর্ম এবং প্রাচীন খ্রিস্ট ধর্ম। তোমরা শুধু সব কিছু ভুলে ওম বলো, তাতেই মুক্তি। আমার সাথে সবাই একযোগে গভীর ভাবে উচ্চারণ করো মানে মোদ্দা কথাটা হলো যে আসাহারা পার্থিব জীবনের মুক্তির জন্য ভারী ভারী ধর্মকথা বাদ দিয়ে একেবারে নতুন একটা ধর্ম নিয়ে চলে এলো, তাই তো? বেশ। না, মানুষ তার কাছে এসে শান্তি খুঁজে পাচ্ছিল। না হলে সরকার শুরুতে এই ধর্মকে স্বীকৃতি না দিলেও এত শিক্ষিত লোকজন কেন আসাহারার প্রতি আকৃষ্ট হয়েছিল? হ্যাঁ, কেন এত কম বয়সী ছেলেমেয়েরা ভিড় করতো আসাহারার কাছে? এই প্রশ্নটার উত্তর সত্যি পাওয়া যায়নি। যেখানে আসাহারা নিজেকে টোকিওর যিশু বলে হাস্যকরভাবে আত্মপ্রচার করছে, সেখানে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এরকম শিক্ষিত মানুষরা কেন তার কাছে ভিড় করেছিল সেটা আজও অজানা। হয়তো জাপানের যান্ত্রিক সমাজ ব্যবস্থায় ক্লান্ত হয়ে তারা যুক্তি বুদ্ধি হারিয়ে যেভাবেই হোক একটু শান্তির খোঁজ করছিল। 1989-এ আপনাদের ধর্ম ওম শিনরিকিওকে জাপান সরকার তো প্রাতিষ্ঠানিক ধর্মের স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তারপর আমরা আমাদের কাজ করেছি। কি কাজ? প্রচার করেছি। কি প্রচার, একটু খুলে বলুন। আমরা আমাদের আদর্শের কথা বলেছি। কোন আদর্শ? মানুষকে মারার আদর্শ?
না, আমরা কাউকে মারতে চাইনি। মানুষের মৃত্যু এমনি অবশ্যম্ভাবী। এইসব বলে বলে আপনারা মানুষকে ভয় দেখিয়েছেন কেন? না, আমরা ভয় দেখাইনি, আমরা মানুষকে সচেতন করেছি মাত্র। এই বিংশ শতাব্দীতেই পৃথিবী খুব তাড়াতাড়ি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক মহাদুর্যোগের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমরাই পারি তা থেকে মানুষকে রক্ষা করতে। আচ্ছা, কিভাবে রক্ষা করবেন? আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না তো, কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন স্যার। একটা মহাপ্রলয় অনিবার্য। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্বযুদ্ধ শুরু করবে, কিন্তু জাপানও এতে জড়িয়ে পড়বে। যারা অম শিনরিকের সদস্য হবে না, তারা অনন্ত নরকে যাওয়ার অভিশাপ এড়াতে পারবে না। কিন্তু আমাদের হাতে যদি আগেই তাদের মৃত্যু হয়, তাহলে কিন্তু তারা আমাদের পুণ্যেই অনন্ত নরকবাস থেকে মুক্তি পাবে স্যার। মানে আপনি বলতে চাইছেন অগুন্তি মানুষকে একটা কাল্পনিক নরক যাত্রার পাপ থেকে রক্ষা করার জন্য আপনারা তাদের মেরে ফেলবেন। শুধু আপনার এই কথার জন্য আপনার কি শাস্তি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা আছে? কেউ বাঁচলে তো আমাদের শাস্তি দেবে স্যার, কেউ বাঁচবে না। মহাপ্রলয় আসছে স্যার, দুর্জয় মহাপ্রলয়। আমাদের অহমের অনুসারী হন, আর তারপরে ঝড় থেমে গেলে সেই মহাশান্তির দিন আসবে। আমরা সাম্ভালা রাজ্য গড়ে তুলব, সে এক শান্তির রাজ্য আমরা গড়ে তুলবই। I seriously need a break. সাতরু, ইয়েস স্যার। প্লিজ আমার জন্য একটা কফি বলুন। অতএব সহজ কথায় বলতে গেলে বলতে হয়, আশাহারা মানুষের কাছে সোজা সাপটা দুটো পথ রেখে দিল। বাঁচতে হলে হয় আমাদের দলে এসো, না হলে তোমারই পুণ্যের জন্য আমরা তোমাকে মেরে ফেলব। এই ক্রমাগত প্রচারের ফলে মানুষের মধ্যে ভয়াবহ রকমের উন্মাদনা দেখা দিল। আশাহারার বিরোধিতা করলেই কোনো না কোনোভাবে সেই ব্যক্তির জীবনে বিপদ এসে দাঁড়াবে, এটাই এখন চরম সত্যি। অফিসার গিজো ভাবছিল, মানুষের মন কি অদ্ভুত। এই আধুনিক যুগেও একদল লোক এরকম অন্ধবিশ্বাস নিয়ে বাঁচে। কফিটা শেষ করে অফিসার গিজো আবার হাওয়াকাওয়াকে জিজ্ঞাসাবাদ করতে ঘরে ঢুকল। হাওয়াকাওয়া মাথা নিচু করে বসেছিল। তার সামনের চেয়ারটায় বসে গিজো বলতে শুরু করলো, 1989-এ সুৎসুমি সাকামোতো নামে এক আইনজীবী পরিবার শুদ্ধ উধাও হয়ে গিয়েছিল। এই ঘটনাটা জানেন নিশ্চয়ই। হাওয়াকাওয়া চুপ করে রইল। কি হলো, আমার প্রশ্নের উত্তর দিন। রিপোর্ট বলছে সাকামোতোর ঘটনায় আপনারাই যুক্ত ছিলেন। বলুন, সাকামোতোকে কোন পুণ্য অর্জন করার জন্য গুম করেছিলেন? সাকামোতো পাপী, নরকেই ওর জায়গা। তাই আপনারা ওর গোটা পরিবারকেই শেষ করে দিলেন, তাই তো? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারছেন না কেন? এইসব প্রশ্নের উত্তর নিজেরা খুঁজে বের করুন, যান। শাট আপ! অনেকক্ষণ ধরে আপনাদের এইসব মানুষ মারার উদ্ভট আদর্শের গল্প শুনে যাচ্ছি, আর একটাও বাজে কথা বললে আপনাকে কিন্তু আমাদের স্পেশাল ট্রিটমেন্ট দিতে বাধ্য হব। আমার ভদ্রভাবে কথা বলাটাকে আমার দুর্বলতা ভাববেন না। বলুন, সাকামোতোকে কেন মেরেছিলেন? সুৎসুমি সাকামোতো আমাদের কাল্টের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তাই। তার মানে স্বীকার করছেন যে আপনারা এই অপরাধের সাথে জড়িত ছিলেন? কি করেছিলেন তার সাথে, কি করেছিলেন? এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার, সাকামোতোর ওপর কেন আওমের এত আক্রোশ। সাকামোতো ছিলেন জাপানের যুক্তিবাদী বুদ্ধিমান আইনজীবীদের একজন। তিনি প্রথম থেকেই আসাহারার এই কুসংস্কারগ্রস্ত ভণ্ড প্রচারের বিরোধিতা করে এসেছেন। একদিন কয়েকজন উদ্বিগ্ন লোক তার চেম্বারে এলেন। দেখুন মিস্টার সাকামোতো, আমরা খুবই উদ্বিগ্ন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। ওরা ছেলে মানুষ, ওদের এখনো যুক্তিবোধ তৈরি হয়নি, কিন্তু অং যেভাবে কৌশলে ব্রেন ওয়াশ করে ছেলে মেয়েদের দলে টানছে, তাতে ওদের লেখাপড়া সব চুলে যাচ্ছে। এই বয়স থেকে এইভাবে কুসংস্কারাচ্ছন্ন চিন্তায় মজে গেলে কি হবে ওদের? তাছাড়া আমরা কয়েকজন যাদের এখনো চোখ খোলা রয়েছে, তারা পরিষ্কার বুঝতে পারছি এরা সম্পূর্ণ ভণ্ড। হিংসা ছড়ানো আর দুর্নীতি করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। আপনি প্লিজ এদের বিরুদ্ধে কিছু একটা করুন, শেষে তো ছেলেপুলেগুলোও এদের অপরাধের সাথে জড়িয়ে যাবে। সাকামোতো তাদের আশ্বাস দিয়ে বলেন, আপনারা চিন্তা করবেন না, আমি অনেক দিন ধরেই অওমের বিরুদ্ধে কথা বলে আসছি।
এরা পুরোপুরি জাল একটা সংগঠন চালায়। আমি অলরেডি কয়েকটা অবৈধ কাজকর্মের তদন্ত করেছি, কিন্তু এবার শুধু তাতেই থামবো না। এবার আমি পুরো গোষ্ঠীর বিরুদ্ধেই একটা কনসলিডেটেড কেস করব। অফিসার গিজোর ফাইলে সমস্তটাই লেখা ছিল। সেটায় চোখ বোলানো শেষ হলে ও প্রশ্ন করল, এই কথোপকথনের কয়েকদিন পরেই 1989-এর নভেম্বর মাসের 4 তারিখে জোর করে কেউ বা কারা সাকামোতোর বাড়িতে ঢুকে পড়ে এবং গোটা পরিবারটাই গায়েব হয়ে যায়। কি করেছিলেন তাদের সাথে? ওই আইনজীবী, তার স্ত্রী আর তার 14 মাসের বাচ্চা, তাদেরকে প্রথমে পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন দিয়েছিলাম, তারপর গলা টিপে মেরে ফেলি। আর বডিগুলোকে কি করলেন? বডিগুলোর দাঁত ভেঙে দেহগুলোকে টুকরো টুকরো করে আলাদা আলাদা ড্রামে ভরে জাপানের বিভিন্ন পাহাড়ি এলাকায় পুঁতে রেখেছিল অমের সদস্যরা। পুরোটা শুনতে শুনতে অফিসার গিজোর মাথা গরম হয়ে উঠছিল। ও উঠে দাঁড়িয়ে টেবিলের উপর একটা প্রচন্ড ঘুষি মারল, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল এত উত্তেজিত হলে চলবে না। অফিসার গিজো আবার ঠান্ডা হয়ে চেয়ারে বসল। এই ইনফরমেশনগুলো শোনার পর থেকেই গিজোর অদ্ভুতভাবে তার নিজের পরিবারের কথা মনে পড়ছিল। গিজোর যেন হঠাৎ গাটা গুলিয়ে উঠল। ওর মনে হলো একটু চোখে মুখে জল দেওয়া দরকার। সাতোরুকে হাওয়াকাওয়ার বাকি কথা রেকর্ড করার নির্দেশ দিয়ে গিজো ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে এলো। একবার বাড়িতে ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে তার। সাতোরু, প্লিজ কন্টিনিউ। এরপর সাতোরু জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো হাওয়াকাওয়াকে। সে বলছিল কিভাবে টোকিও মেট্রোপলিটন সরকার তাদের দলটিকে সরকারি ধর্মীয় কর্পোরেশনের মর্যাদা দিল। এরপর তারা বিপুল সুযোগ সুবিধা পেতে শুরু করলো। তাদের যাবতীয় ট্যাক্স মকুব হয়ে গেল এবং সর্বোপরি তারা সরকারি নজরদারি থেকেও মুক্ত হয়ে গেল। এই স্বীকৃতির মধ্যে দিয়ে দলের প্রতিপত্তি ব্যাপক বৃদ্ধি পেল। মাত্র 6 বছরে তাদের মোট সম্পদের পরিমাণ 43 কোটি ইয়েন থেকে বেড়ে 1000 কোটির কাছাকাছি পৌঁছে গেল। আমেরিকার নিউ ইয়র্কেও আওমের শাখা খুলে ফেলল তারা। তারপর আসাহারার অর্থ এবং ক্ষমতা দুয়ের প্রতি লালসা যেন আরো বেড়ে গেল। সে অপ্রতিরোধ্য হয়ে উঠতে লাগল। পৃথিবী কবে কখন ধ্বংস হবে অলৌকিক ক্ষমতার জোরে, সে খবরও নাকি আসাহারার কাছে পৌঁছে যায়। এর পরের ঘটনা যথেষ্ট ভয়াবহ। একদিন আসাহারা ঘোষণা করল, আমি ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ সবই দেখতে পাই। আমি আজ এখানে আপনাদের সামনে এই ভবিষ্যৎবাণী করলাম যে পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হওয়ার দিকে এগিয়ে চলেছে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি 1996 থেকে 2000 সালের মধ্যেই শেষের সেই দিন এসে পড়বে। কথাটা বলতেই স্বাভাবিকভাবেই ওর ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। সকলেই ভালোভাবে বেঁচে থাকতে চায়। এরকম ভয়াবহ ভবিষ্যৎবাণী শুনে ভয়ে তাদের বুক কেঁপে উঠল। প্রভু, এর থেকে মুক্তির কি কোনো পথ নেই? আপনি আমাদের আলো দেখান প্রভু। আমরা সাধারণ মূর্খ পাপী মানুষ। আপনি বলে দিন কিভাবে এর থেকে রক্ষা পাবো। আমি তো তোমাদের আগেই বলেছি, অওমের পায়ে নিজেদের অর্পণ করো। ব্যক্তিগত লোভ আকাঙ্ক্ষার ঊর্ধ্বে গিয়ে শুধু ধর্মের পথে চলো। অযথা জাগতিক সম্পত্তির মায়ায় জড়িও না। যার যা সম্পত্তি আছে সব ওম গোষ্ঠীর নামে দান করো। মজার কথা হলো, জাগতিক লোভ লালসাকে ত্যাগ করতে অনেকেই নিজেদের সব সম্পত্তি ওমকে দান করে দিল। এতদূর হাওয়াকাওয়ার মুখে সব কথা শুনে সাতোরুর মনে হলো, এই লোকগুলো কি এতটাই বোকা? এটা কি তাদের একবারও মনে হলো না যে জাগতিক বন্ধন থেকে মুক্তি পাওয়াই যদি ধর্ম হয়,
তাহলে আউমের সদস্যরা নিজেরাই কেন রেস্টুরেন্ট, ইলেকট্রনিক ব্যবসা ইত্যাদি এত রকমের রোজগারের পথ খুলে রেখেছে? উল্টে এই সদস্যদের মধ্যে কে আগে সব সম্পত্তি লিখে দিতে পারে তারই যেন একটা প্রতিযোগিতা চলছে। কি অদ্ভুত! ভাবনাটা মনের মধ্যে রেখেই সাতোরু প্রশ্ন করল, কিন্তু কয়েকজনকে বোঝাতে তো তখনও আহমের বেগ পেতে হচ্ছিল, তাদের সাথে কি করলেন? হাওয়াকাওয়া একটা ঘটনার কথা বলতে শুরু করল। এক হাই স্কুলের টিচার মিস্টার তাকাশি গোটা সম্পত্তিটাই দান করবেন কিনা তা নিয়ে একটু দ্বিধায় ছিলেন। হাওয়াকাওয়া ও তার দলবল গিয়ে তাকে বলল, মিস্টার তাকাশি, আপনি আপনার এই সামান্য দোতলা বাড়ি অমকে দান করবেন কিনা ভাবছেন? হ্যাঁ, আর আমরা তো আমাদের ফুজি আমার গোটা বাগান সমেত 3 তলা বাড়িটাই দান করে বসে আছি। আগে ভোগ করার জন্য টাকা জমাতাম, আর এখন সবকিছু প্রভুর পায়ে দিয়ে দেওয়ার জন্য প্রাণ আকুপাকু করে। হাওয়াকাওয়ার এই অতি ভক্তি দেখে মিস্টার তাকাশি নিজের সম্মান বাঁচাতে তাড়াহুড়ো করে বললেন, না না, আসলে এই বাড়িটা দান করতে চাই না সেটা একবারও বলিনি। আমরা ভাবছিলাম শুধু এইটুকুই তো আছে আমাদের, এইটুকু দান করলে কতটুকুই বা পুণ্য হবে। আর এরপরে লোক হচ্ছিল আপনাদের দলে? আপনি ভাবতে পারছেন না, অবস্থা এমন দাঁড়ালো একজন সদস্য হলে সে নিজেই উদ্যোগ নিয়ে আরো অন্যান্য সদস্য জুটিয়ে আনে। কলেজ ইউনিভার্সিটি থেকে দলে দলে ছেলেমেয়েরা এইভাবেই আউমে এসে যোগ দিচ্ছিল। আবার অনেক সময় যারা সদস্য হতে চাইছে না তাদেরকে অলরেডি যারা সদস্য তারা পাপের ভয় দেখিয়ে দলে টানছিল। কারণ একটা জিনিস খুব পরিষ্কার যে যারা আসাহারার সাথে থাকবে তারা সুরক্ষা পাবে, তারাই বাঁচবে। একটা বড় অংশের মানুষ এই কথা বিশ্বাস করেছিল, কিন্তু কেউ কেউ কিছুতেই ধর্মকে মেনে নিতে রাজি হচ্ছিল না। বৃদ্ধ লেখক ইয়ামা যেমন ছিলেন একজন এর মধ্যে। তাকেও মেরে ফেললেন? বলছি স্যার সবটা। হাওয়াকাওয়া এবার সেই ঘটনার বিবরণ দিতে লাগল। ইয়ামাকে তার প্রাক্তন কলেজের 2 জন ছাত্র অনেক করে অমের সদস্য পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেছিল। সব শোনার পর তিনি বলেছিলেন, না, তোমরা তোমাদের নতুন ধর্ম নিয়ে থাকো, কিন্তু আমি আমার বাবার দেওয়া বৌদ্ধ ধর্ম ছাড়তে পারবো না। এত বছর বুদ্ধকে আঁকড়েই বেঁচেছি, আজ আমার কোনো নতুন গুরুর প্রয়োজন নেই। ইয়ামার প্রত্যাখ্যানে ওই 2 জন সেদিন চলে গেল। সব শুনে ইয়ামার ছোটবেলার বন্ধু মিস্টার মুরাকামি কিন্তু শান্তি পেলেন না। তিনি বললেন, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? এরা খুব প্রতিশোধপরায়ণ, অদ্ভুত হিংস্র দর্শন এদের। এরা তো বলেই দিয়েছে যারা ওদের দলে যাবে না তাদের ওরা নরকবাসের পাপ থেকে মুক্ত করার জন্য আগেই মেরে ফেলবে। কথাটার মানে বোঝো? ভাবছো ওরা তোমাকে ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না, হয়তো প্রাণে মেরে ফেলবে। তবে শুধু নিজের প্রাণ বাঁচাতে আমিও যে আমার বৌদ্ধ ধর্মকে ছেড়ে দিতে পারবো না। যে একবার বুদ্ধের শরণ নিয়েছে সে শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারবে না। এই সমস্ত কথাই সাতোরু হাওয়াকাওয়ার থেকে শুনছিল। অন্যদিকে অফিসার গিজো স্ত্রীর সাথে ফোনে একবার কথা বলল। এরপরে গিজো হাওয়াকাওয়াকে ছেড়ে আসাহারাকে আরেকবার জিজ্ঞাসাবাদ করতে যাবে এমনটাই ভাবল। অনেক ইনফরমেশন আছে যা তাকে আসাহারা থেকেই পেতে হবে, কিন্তু তার আগে আসাহারা সম্পর্কে পাবলিকলি অর্থাৎ খবরের কাগজ বা আর্কাইভে যা তথ্য আছে তার সবটাই একবার দেখা দরকার। আর্কাইভে বসে পুরনো খবরের কাগজ এবং ফাইল ঘাঁটতে ঘাঁটতে আসাহারা সম্পর্কে সমস্ত তথ্য খাতায় লিখছিল অফিসার গিজো। জনপ্রিয়তা আকাশ ছোঁয়ার পর আসাহারা ঘোষণা করল যে সে জাপানের সাধারণ নির্বাচনে অংশ নেবে এবং ভোটে জিতে জাপানের প্রধানমন্ত্রী হবে। সে তার ধর্মীয় আন্দোলনকে একটা রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছে। প্রধানমন্ত্রী হিসেবে জাপানের সরকার এবং সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে তার নিজের হাতে। 1990 সালে আসাহারা এবং তার কাল্টের 25 জন সদস্য
সত্যি জাপানের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়ে গেল। ভোটের আগে আসাহারা এবং তার দলবল সারা দেশে ব্যাপক প্রচার চালালো। তাদের প্রচারের মূল কথাগুলো হলো, বন্ধুরা, আপনারা আমাদের ভোট দিন। আমরা রাষ্ট্র পরিচালনায় আমাদের ধর্মের মতাদর্শকে সবার আগে রাখব। আমরা যে আধ্যাত্মিক জীবনের স্বাদ পেয়েছি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই আধ্যাত্মিকতা ঘরে ঘরে পৌঁছে দেব। আমরা বিশ্বাস করি জাপানকে রক্ষা করতে হলে আমাদের আপনাদের সমর্থন প্রয়োজন। রাষ্ট্রের খোল নলচে বদলে একটি সৎ এবং আধ্যাত্মিক শাসন প্রতিষ্ঠা করতে হলে বিপুল জনমতের প্রয়োজন। আর ঠিক সেই কারণে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। দেশকে রক্ষা করতে হলে সরকারি ক্ষমতার প্রয়োজন। আমরা আশা করি আপনাদের সমর্থনে আমরা একটা শক্তিশালী সরকার গঠন করতে পারব এবং জাপানকে মুক্তির পথে নিয়ে যেতে পারব। ভক্তগণ, আমি নিশ্চিত আমরা পার্লামেন্টের নিয়ন্ত্রণ পেলে আপনারা নিরাশ হবেন না। আপনাদের ভোটে জয়ী হয়ে একবার যদি পার্লামেন্টে প্রবেশ করতে পারি, তাহলে অবশ্যই আগামী দিনে আপনারা আমাকেই প্রধানমন্ত্রী রূপে দেখতে পাবেন। কিন্তু নির্বাচনের কিছুদিন পরেই ফল প্রকাশিত হলে দেখা গেল তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তাদের সবার নির্বাচনে চরম ভরাডুবি হলো এবং আসাহারা সহ আওমের একজন প্রার্থীও পার্লামেন্টে ঢুকতে পারল না। আসাহারা নিজে মাত্র 1700 ভোট পেল, যা তাদের গোষ্ঠীর সদস্য সংখ্যার কণামাত্রও নয়। এই অপমানজনক পরাজয় আসাহারা কিছুতেই মেনে নিতে পারল না। তবে অপমানে জর্জরিত হয়ে গুটিয়ে যাওয়ার লোক সে নয়। সে আহত বাঘের মতো ক্ষেপে উঠল। এই ব্যর্থতার প্রতিশোধ আমায় নিতেই হবে। সমাজ ও সরকারকে ধ্বংস করাই এখন আমার একমাত্র উদ্দেশ্য। All the traitors must die. They must die, must die, must die. এই পর্যন্ত খবর সংগ্রহ করে অফিসার গিজো ফিরে গেলেন আসাহারাকে আবার জেরা করতে। এরপরেই আপনারা কেমিক্যাল আর বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করার পথ বেছে নিলেন, am I right? হ্যাঁ, কিন্তু কেন? কারণ সবাই ট্রেটার অফিসার। এভরিবডি ইজ এ ট্রেটার। সরকার, ভক্তরা সবাই। কারণ তাদের আর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। দে বিট্রেড মি। ওদের সরিয়ে দিলে এই পৃথিবীটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে মিস্টার গিজো। টোকিওতে সারিন গ্যাস অ্যাটাক করার আগেও তো আপনারা অনেকগুলো ছোট ছোট সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন। ইয়েস। অতগুলো হামলা করেছিলেন কেন? ওমা, এক্সপেরিমেন্ট করার জন্য। ডিটেলে বলুন, ডিটেলে। আমরা বায়োলজিক্যাল ওয়েপন খোঁজ করার জন্য গোপনে রিসার্চ শুরু করেছিলাম। একটা ল্যাবরেটরি বানানো হয়। আপনাদের সাথে তো তাহলে অনেক সায়েন্টিস্ট ছিলেন। তারা সবাই এই মানুষ মারার কাজে নিজের ইচ্ছেই যুক্ত হয়েছিলেন? না, সবাই না। তাহলে কিভাবে নিয়ে এলেন তাদের? জোর করে? অনেককেই আওমের পক্ষ থেকে চাপ দিয়েও নিয়ে আসতে হয়েছিল। সবাই স্বেচ্ছায় রাজি হয়নি। যেমন আসাহারার গোটা পরিকল্পনাটা শোনার পর বিজ্ঞানী হারুমাৎসু প্রায় ওর পায়ে পড়ে যান। বলেন, প্রভু, এ কাজ আমার দ্বারা হবে না। আপনি আমাকে দয়া করুন প্রভু। একজন বিজ্ঞানী হয়ে মানুষ মারার অস্ত্র আবিষ্কার করতে আমি পারবো না। আসাহারা একটু হেসে চাপা গলায় বলেছিল, কিন্তু হারুমাৎসু, আর তো কিছু করার নেই। আমার কাজ না করলে কি হয় তুমি বোধহয় জানো না। আসাহারার কথার অর্থ বুঝতে পেরে হারুমাৎসু ভয় কাঁপতে কাঁপতে বলেছিল, না না, চিন্তা নেই, আমি কাউকে কিছুই বলবো না। আপনি
শুধু আমাকে দিয়েই কাজ করাবেন না, ব্যাস তাহলেই হবে প্রভু। আমি কোন কাজ কাকে দিয়ে করাবো সেটা আমি ঠিক করি হারুমাৎসু। আপাতত আমার ছেলেদের দিয়ে একটাই কাজ করাবো। সেদিন রাতে বিজ্ঞানী হারুমাৎসুর আর বাড়ি ফেরা হলো না। দুদিন বাদে তার রহস্যজনক অন্তর্ধান নিয়ে টোকিও টাইমসের 6 পাতায় নিচের দিকে একটা ছোট্ট খবর বের হলো। ব্যাস ওই অবধি। তবে অর্থের হাতছানি এমনই এক জিনিস যে জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কেমিস্ট্রি এবং বায়োলজিতে উচ্চ ডিগ্রিধারী বিজ্ঞানীদের কয়েকজন বিপুল অর্থের বিনিময়ে এই গবেষণায় স্বেচ্ছায় নিযুক্ত হয়ে গেলেন। এই ঘটনা পুরোটা শোনার পর অফিসার গিজো প্রশ্ন করল, এরপর কি প্ল্যান ছিল আপনাদের? টোকিওর কাছে কামাইদো এলাকায় আমাদের একটা বিশাল গোপন পরীক্ষাগার আছে। এর কথা বাইরের জগতে কেউ টের পায়নি। আমরা এই কারখানাকে একটা কম্পিউটার চিপ বানানোর কারখানা হিসেবে দেখাতাম। এই পর্যন্ত শুনে গিজো বুঝল যে এই লোকটা একজন মেগালোম্যানিয়াক। একে একটু উত্তপ্ত করতে পারলে এ নিজেই বাকি কথা বলে দেবে। তাই গিজো বলল, সত্যি কোনো রকম ঠকবাজি বাকি রাখেননি। কথাটা শুনেই আসাহারা হঠাৎ প্রচন্ড চিৎকার করে সামনে রাখা জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। ঠকবাজ এই শব্দটাতেই তার মাথা খারাপ হয়ে গেল। চিৎকার করে প্রায় বিকৃত একটা জড়ানো স্বরে সে বলল, আমি ঠকবাজ নই, আমি ঈশ্বরের বরপুত্র। যারা মেট্রোতে মরেছে তারা স্বর্গে যাবে, আর আপনাদের সবার নরকে ঠাঁই হবে। লোকটা শান্ত হওয়ার পর আবার শুরু হলো কথাবার্তা। গবেষণার কাজে শুধু দেশীয় বিজ্ঞানীদের আবেদন করেই থেমে যায়নি আসাহারা। পৃথিবীর কোন দেশে রাজনৈতিক ফ্রান্তে কি চলছে এই সমস্ত খবর তার হাতের মুঠোয় থাকত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেখানে যে চূড়ান্ত অর্থনৈতিক সংকট দেখা দিল, আসাহারা পুরোপুরি সেই অবস্থার সুযোগটা কাজে লাগালো। এক মুহূর্ত সময় নষ্ট না করে আসাহারা রাশিয়ান বিজ্ঞানীদের যোগাযোগ করে বলল, আপনারা জানেন যে আপনাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তা খুব দ্রুত বদলানোর কোনো সম্ভাবনাই নেই। আপনাদের অর্থনীতি ভেঙে পড়েছে। দিনে দিনে এই সংকট আরও চূড়ান্ত আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আপনারা যদি আমার সাথে আসেন, আপনাদের লাভই হবে। কথার মায়া এবং অর্থের প্রলোভনে রাশিয়ান বিজ্ঞানীদের ফাঁদে ফেলে আসাহারা বেশ কিছু কেমিক্যাল ওয়েপন তৈরির গোপন ফর্মুলা কিনে ফেলল। শুধু তাই নয়, রাশিয়াতেই তার সব থেকে বড় নেটওয়ার্ক বানাতে শুরু করল। আসাহারা তার কোর কমিটিকে পরিষ্কার জানিয়ে দিল, এখন থেকে আমাদের একমাত্র টার্গেট রাশিয়ার সামরিক প্রযুক্তি। যেভাবে যতটা পারা যায় ওদের বিজ্ঞানীদের আমাদের ব্যবহার করে নিতে হবে। রাশিয়ায় আসাহারার কার্যকলাপ সম্পর্কে খুব কম ইনফরমেশন পুলিশের কাছে আছে। তাই অফিসার গিজো বুঝল নিপুণভাবে এই কথাগুলো আসাহারা থেকে বের করতে হবে। আচ্ছা, রাশিয়ায় এত ফলোয়ার তৈরি করলেন কেন? সোর্স তো বলছে 1992 থেকে 95 মাত্র 3 বছরে রাশিয়াতে 40,000-এরও বেশি অনুগামী তৈরি হয়েছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কোনো বড় শহরই তো আপনারা ছাড়েননি। ওরা আমাদের আইডিয়া পছন্দ করেছে, তাই ও দেশে অতগুলো সেন্টার হয়েছিল আমাদের। শুধু তাই, আপনারা তো রাশিয়া থেকে AK-47 রাইফেল বানানোর মেশিন অবধি কিনে ফেলেছিলেন। আচ্ছা মিস্টার গিজো, আপনি সবই যখন জানেন, তাহলে আমাকে খামোখা কেন বিরক্ত করছেন বলবেন? না, আমি শুধু বোঝার চেষ্টা করছি যে রাশিয়াকে কেন টার্গেট করলেন। আরো কিছুক্ষণ জেরার পরে গিজো বুঝল তার সন্দেহটাই ঠিক। আসলে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে রাশিয়াকে ব্যবহার করে। রাশিয়ায় তারা প্রচুর টাকা জমিয়ে রেখেছে একটাই কারণে,
যেদিন জাপানে তারা ধরা পড়বে সেই দিনই তারা রাশিয়াতে পালাবে, কিন্তু সেটা জাপান সরকার আর তাদের করতে দেবে না। আপনারা টানা কয়েক বছর ধরে আপনাদের গবেষণাগারে ক্রমাগত অ্যানথ্রাক্স, বোটুলিনাম টক্সিন আর কলেরার মতো ভয়ানক সব জীবাণু আর বিষাক্ত সব উপাদান তৈরি করার চেষ্টা করে চলেছেন। অনেকগুলো হামলা করেছেন, কখনো বোটুলিনাম স্প্রে করেছেন, কখনো অ্যানথ্রাক্স স্প্রে করেছেন, জায়ার থেকে ইবোলা ভাইরাস নিয়ে এসেছেন, কিন্তু কোনোটাতেই আপনাদের মন ভরেনি। কেন? আমরা যা চাইছিলাম তা হচ্ছিল না, তাই। মানে যত মানুষ একসঙ্গে মরলে আপনি খুশি হতেন, তত মানুষ মরছিল না। যত মানুষ একসঙ্গে মুক্তি পেলে খুশি হতাম, তত মানুষ একসঙ্গে মুক্তি পাচ্ছিল না। সাতারু। ইয়েস স্যার। এক কাজ করো, ঘটনার দিনের বয়ানটা ওর থেকে নিয়ে নাও। আমাকে একবার হেডকোয়ার্টার্স যেতে হবে, পিএম ডেকেছেন। ওকে স্যার। গিজো বেরিয়ে গেলে সাতারু আসাহারার বয়ান নিতে বসল। আসাহারা সেই অভিশপ্ত দিনের নিখুঁত পরিকল্পনার কথা বলতে শুরু করল। বন্ধুরা, আর ঠিক 4 মাস পরে আমরা আমাদের গ্রেট মিশনে নামব, যে মিশনের জন্য আমরা নিজেদের এতগুলো বছর ধরে প্রস্তুত করেছি। ফাইনালি সেই মিশন আসন্ন। আমাদের পরিকল্পনায় কোথাও এতটুকু ফাঁক থাকলে চলবে না। আমরা কয়েকটা স্টেশনকে বেছে নিচ্ছি। তমোমিৎসু, তোমার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, আমরা তাহলে হিবিয়া, মারুনোচি এবং চিয়োদা এই 3টে মেজর লাইনের 5টা ট্রেনকে টার্গেট করছি। এতে নির্দিষ্ট কয়েকটা স্টেশন এফেক্টেড হবে, যেমন কাসুমিগাসেকি স্টেশন। জাপানের সরকারি মন্ত্রণালয়গুলো সব এর কাছাকাছি। এছাড়া জাপানি পার্লামেন্টের সবথেকে কাছের স্টেশন হলো নাগাতাচো। তাছাড়া এবিসু, ওগাওয়াচিমাচি ছাড়াও আরও কতগুলো স্টেশন রয়েছে। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে পার্লামেন্টে আমাদের যে পরাজয় হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার দিন এগিয়ে আসছে। সকলকে অগ্রিম অভিনন্দন। আমাদের এই কাজ কিছুতেই ব্যর্থ হবে না। আপনাদের এবার নিয়ে যাই গ্যাস অ্যাটাকের ঘটনার দিন সকালে, যেখান থেকে এই গল্পটা বলা আপনাদের শুরু করেছিলাম। প্ল্যান অনুযায়ী অমের সদস্যরা ঠিক সময় পৌঁছে গেছে নাগাতাচো স্টেশনে। তাদের ব্যাগে তরল সারিন ভর্তি প্যাকেট, হাতে একটা লম্বা ছাতা। সেই ছাতাগুলোর ডগা অত্যন্ত ছুঁচলো। তারা এক এক করে স্টেশনের ভেতরে ঢুকে পড়ল। কেউ তাদের দেখে কোনো সন্দেহ করেনি। এরপর ওরা বিভিন্ন কামরায় ছড়িয়ে পড়তে লাগলো। ওদের দিকে নজর দেওয়ার মতো কোনো ঘটনাই তখনও ঘটেনি। কামরায় উঠে প্রত্যেকে অপেক্ষা করতে লাগলো ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তের জন্য। ট্রেন ছাড়তে তখন আর কয়েক মিনিট বাকি। ব্যাগের মধ্যে থেকে অত্যন্ত সন্তর্পণে প্যাকেটগুলো ট্রেনের মেঝেতে বার করে রাখলো ওরা। তারপর ছাতার সূচলো ডগা দিয়ে সেগুলো ফুটো করে দিল নিমেষেই। এদিকে ট্রেন ছাড়া শেষ ঘোষণা তখন হয়ে গেছে। আর অপেক্ষা না করে প্রত্যেকে দ্রুত ট্রেন থেকে নেমেই মিশে গেল স্টেশনের ভিড়ে। কেউ জানতেই পারল না একটা গ্যাস চকিতে বাতাসে ছড়িয়ে পড়ল। হঠাৎ সবার চোখ জ্বালা করতে শুরু করলো। অনেকেই চোখে অন্ধকার দেখা শুরু করেছে। কারুর বমি পাচ্ছে, কারুর শ্বাসকষ্ট হচ্ছে। যাত্রীদের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হয়ে গেল। কি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, এত জ্বালা করছে কেন চোখটা? কি হলো? দম বন্ধ লাগছে। তোমার কি হয়েছে? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? শ্বাস নিতে পারছি না। ট্রেনটা থামাতে বলুন। কেউ বাতাস বাতাস দরকার। একবার চোখ মেলে দেখো। এই ট্রেন থামাও, ট্রেন থামাও। হেল্প! বাতাস হেল্প!
আমরা মরে যাচ্ছি। কেউ একটু দেখুন না, আমার মেয়ে সারা দিচ্ছে না। কেউ ট্রেনটা থামাও প্লিজ। সেদিন একটা কেকের প্যাকেট হাতে ঝুলিয়ে কাকাশি প্ল্যাটফর্মে আসার আগেই ট্রেনটা বেরিয়ে গিয়েছিল। মুখে একরাশ বিরক্তি নিয়ে ধীর পায়ে ও প্ল্যাটফর্মে ঢুকল। আপাতত পরে ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। প্রথম ক্লাসটা মিস করলে মেজাজটাই খারাপ হয়ে যায়। কলেজে পৌঁছেই প্রফেসর কি নোটস দিলেন সেটা জোগাড় করতে হবে। আজ হাকুচির জন্মদিন। ওরা বন্ধুরা মিলে একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছে। কেক ছাড়াও আরো অনেক কিছু প্ল্যানিং আছে। নিজের মনে এসব ভাবতে ভাবতে কাকাশি পাইচারি করছে, এমন সময় হঠাৎ মনে হলো চারপাশে কি যেন একটা গন্ডগোল শুরু হলো। কি হলো? সবাই এরকম চিৎকার করে দৌড়োদৌড়ি করছে কেন? সাবওয়েতে এত বড় কাণ্ড ঘটানোর পরেও অম গোষ্ঠী কিন্তু থেমে থাকেনি। 3 মাসে আরো বেশ কয়েকটা নাশকতামূলক কাজ করে জাপান পুলিশকে একেবারে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিল ওরা। 1996 থেকে 2004 সাল পর্যন্ত আসাহারার বিচার চলে। বিচার চলাকালীন কোর্টে প্রায় 170 জন সাক্ষী দেয়। অমের বিরুদ্ধে বিপুল পরিমাণ ডকুমেন্ট জমা পড়ে। এই কেসের অফিসার ইনচার্জ মিস্টার গিজো রিপোর্ট দেয় যে প্রতিশোধ স্পৃহা বশত সরকারকে বিপদে ফেলার জন্যই অম এই অ্যাটাক সংগঠিত করেছিল। এরপর জাপানে অম গোষ্ঠী সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়। শুধু জাপানে নয়, রাশিয়াতেও তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। রাশিয়ান সরকার এদেরকে প্রশ্রয় দিয়ে আর কোনো ঝুঁকি নিতে রাজি ছিল না, কারণ এর সাথে জড়িয়ে গিয়েছিল জাপান, রাশিয়া এবং আমেরিকার আভ্যন্তরীণ সম্পর্ক। আদালতে অভিযুক্তদের বেশিরভাগই তাদের অপরাধ স্বীকার করে। বিজ্ঞানীরা মেনে নেন যে তারা জেনে বুঝে শুধু টাকার জন্যই মানব সভ্যতার এত বড় ক্ষতি করতে সম্মত হয়েছিলেন। তবে আসাহারা চূড়ান্ত বিচারের সময়ও আদালতে কোনো সহযোগিতা করেনি। সে বেশিরভাগ সময়ই চুপ করে থাকত, অথবা সব ভুলে যাওয়ার ভান করত, কিংবা ভুলভাল বকত। টানা কয়েক বছর বিচার চলার পর আসাহারা সহ বাকি 6 জনের ফাঁসির আদেশ হয়। বিচারক বলেন, আসাহারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হাজার হাজার মানুষকে মারার চেষ্টা করেছে। এটা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। অম ধর্মগোষ্ঠীর লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলেও তাদের সংগঠনের নাম বদলে তারা গোষ্ঠীটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। অমের নতুন নাম এখন আলেফ গোষ্ঠী। পৃথিবীর কোনো দেশই আলেফকে এখনো সন্দেহের তালিকার বাইরে রাখে না। আজকের কাহিনী এখানেই আপাতত শেষ হলো। ধর্মীয় উন্মাদনা এবং অন্ধবিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, আজকের কাহিনী তারই প্রকৃষ্ট প্রমাণ। একদল শিক্ষিত, যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষ সেদিন সব ভুলে মানসিকভাবে বিকৃত আসাহারার পাতা ফাঁদে নিজেদের সমর্পণ করেছিল, যার ফল ভোগ করতে হয়েছে জাপানের আপামর দেশবাসীকে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আপনাদের জন্য নিয়ে আসব আরও এক নতুন সত্যি ঘটনা। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।